আমি সাকিব, বয়স ১৯, কলেজের ২য় বর্ষে পড়ি। আমার ফ্যামিলিতে আমরা ৪ জন। আমি, বাবা, দাদি এবং আমার সৎ মা। আমার মা আমার ২ বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার পরিবার একটি মুসলিম পরিবার। মা মারা যাওয়ার পরে বাবা আর বিয়ে করেননি। বাবা তার ব্যবসা নিয়ে পুরোপুরি মগ্ন ছিলেন। আমি দাদির কাছে মানুষ হয়েছি ছোটবেলা থেকেই। আত্মীয় স্বজনের পিড়াপিড়িতে বাবা আমার সৎ মাকে বিয়ে করেন, তাও সে ৬ বছর হতে চলল। বয়স বিয়ের সময় ছিল ৩০। বাবার সাথে প্রায় ২০ বছরের ব্যবধান। আমার সৎ মা সাকেরা খুবই পদ্মাশীল নারী। বিয়ের পর থেকে আমাকে সবসময় এত আদর যত্নে আগলে নিয়েছে যে আমার কখনো মনেই হয়নি উনি আমার সৎ মা। আমার সাথে মার অনেকটা বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল। বিয়ের পরে সব কিছু ঠিকঠাকই চলছিল। আমি স্কুল থেকে আসলেই সারাদিন মার সাথে সাথে থাকতাম। বিয়ের ৩য় বছরও যখন কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না মায়ের, তখনই ঝামেলার সূত্রপাত। আমার দাদি থেকে শুরু করে সব আত্মীয় স্বজন মার সাথে দিন দিন খারাপ ব্যবহার শুরু করতে লাগলেন। আমার হাসি খুশি মার মুখ সবসময় মলিন থাকত। বাবা ওই দিকে খুব হতাশ হয়ে পড়েছিলেন। একদিন বিকেলে খেলাধুলা করে বাসায় এসেছি, দেখি মা বেডরুমের জানালার ধারে বসে আনমনে তাকিয়ে আছে। আমি ঘরে ঢুকে মাকে গামছা দিতে বললাম। গোসল করব, নিয়মিত ক্রিকেট খেলতাম, শরীর ভালোই শক্তপোক্ত ছিল আমার। গামছাটা পরতে পরতে গোসলে যাব, দেখি মা আমাকে আর চোখে দেখছে। আমি ছোট থাকতে অনেক কিছুই বুঝতাম না, খেলা নিয়ে থাকতাম সারাক্ষণ। নারী নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। অনেকের মতো আমার বয়ঃসন্ধি কালটা দেরিতে এসেছিল আর কি। তখন আমার ১৬ বছর বয়স ছিল। আমি গোসলে ঢুকে বের হতে দেখি মা সন্ধ্যার নামাজ পড়ছেন। এর কয়েকদিন পরের কথা, দাদিকে নিয়ে বাবা দেশের বাড়ি গেছেন ঘুরতে। আমার কোচিংয়ের কারণে আমার মা আর আমি রয়ে গেছি। সামনে এসএসসি পরীক্ষা। আমি কোচিং থেকে এসে নাস্তা করছি আর কার্টুন দেখছিলাম। মা আমাকে তার রুমে ডাকলেন। আমি রুমে ঢুকতেই দেখি মা খুব চিন্তিত মুখে বসে আছেন। মা আমাকে তার পাশে বসতে বললেন বিছানাতে। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে, কিন্তু মনে হচ্ছিল মা সাংঘাতিক চিন্তিত কিছু নিয়ে। মা আমাকে বললেন, সাকিব, তোকে আজ আমি কিছু কথা বলবো, তুই মন দিয়ে শোন আগে। আমি চুপচাপ মাথা নাড়ালাম। মা বলল, বিয়ের পর থেকে তোকে আমি কখনো তোর মায়ের অনুপস্থিতি বুঝতে দেইনি। আমার সব কিছু উজাড় করে তোদের পরিবারকে আমি আপন করে নিয়েছি, এটা তো মানিস? আমি আবারও সম্মতিসূচক মাথা নাড়ালাম। কী বলবো বুঝতে পারছিলাম না। আসলে কখনো মার সাথে সিরিয়াস কিছু নিয়ে আমার কোনো আলোচনা হয়নি। মা বললেন, বিয়ের পর থেকে তোর বাবা আমাকে কোনো কিছু অভাব কখনো বুঝতে দেয়নি, কিন্তু বিয়ের এত বছরে তোর কোনো ভাই বোন নেই দেখে আজ আমি পরিবারে অবহেলিত। তোর বাবারও আমার উপর টান কমে যাচ্ছে। আমি বুঝতে পারছি তোর দাদি আসলে বাড়ি গেছে তোর বাবাকে নতুন বিয়ে করার জন্য মেয়ে দেখতে। তোর বাবা অনিচ্ছা সত্ত্বেও গেছে, কারণ জানি সে কতটা অমায়িক মানুষ। এদিকে গ্রামের লোকজনের কাছ থেকে খবর পেয়েছি মেয়েও নাকি ঠিক হয়ে গেছে। আমি তোকে আর তোর বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু তোর বাবার আর একটা বিয়ে হলে হয়তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এইটুকু বলে মা চোখের পানি মুছে নিল। আমি মার হাতটা ধরে মাকে বললাম, এটা আমি কখনো হতে দেব না। কান্নামাখা চোখে একটু হাসি নিয়ে বলল, তোর আমার কথায় কিছু যায় আসে না। তোর বাবা কখনোই তার মার কথা অমান্য করবে না, তুই জানিস। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই। রাতে মন খারাপ করে যখন খেতে বসেছি, মা আমার সামনে বসে এটা সেটা তুলে দিচ্ছে। আমার খাওয়ার দাওয়া নিচ্ছে নেই। হাতটা ধুয়ে একটু বসে টিভিতে খবর দেখছি। এ সময় মা আমার পাশে এসে বসলো। আমি মার দিকে তাকাতেই বুঝলাম মা কিছু একটা নিয়ে বেশ চিন্তিত বোধ করছে। আমি মাকে বললাম, মা, কিছু বললে বলে ফেলো তো। অনেকক্ষণ আমতা আমতা করে মা বলল, দেখ, তোকে আমি যা বলবো তা ভুলেই এই দুনিয়ার কাউকে জানাবি না। আমি একটু ভয় পেলেও টিভিটা বন্ধ করে মার দিকে পুরোপুরি মনোযোগ দিলাম। মা বলল, বিয়ের পর থেকে যে আমাদের বাচ্চা হয়নি এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আমার একার না। তুই বোধহয় এগুলি বুঝিস না ভালো মতো, কিন্তু তোর বাবা আর আমার মাঝে যতবার প্রেম হয়েছে তার মধ্যে তোর বাবার প্রেম খুবই কম ছিল। তুই নিশ্চয়ই এগুলো পড়েছিস, তাই না? আমার লজ্জায় তখন কান লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি বললাম, কি বলছো এগুলো তুমি মা? মা বলল, দেখ, তোর বাবা আমাকে যা দিতে পারেনি তা আমাকে এখন অন্য কোনোভাবে আদায় করা সম্ভব না।
এখন মেডিকেল বিশ্বে অনেকভাবে বাচ্চা নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এখনও ওই রকমভাবে হয়নি। আর লজ্জায় কেউ এগুলি করতেও চায় না। তাই তোর বাবাকে আমি বলতেও পারি না এগুলো। এখন আমার একটাই উপায় আছে, সেটা তুই আমাকে দিতে পারবি। আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। মা কি আসলে আমি যা ভাবছি তাই বলছে? বন্ধুদের সাথে লুকিয়ে কিছু দেখে যা জানি এই পর্যন্ত আমার প্রেম বিষয়ে ধারণা সীমাবদ্ধ। আর মাকে নিয়ে তো জীবনে কল্পনাও করিনি। মা আমার মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ভাবে বললেন, তোর মাকে যদি রাখতে চাস তাহলে আমাকে বাচ্চা দিতে হবে তোকে। তুই তোর বাবার বংশধর, কেউ সন্দেহ করবে না। আমি বললাম, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? মা বলল, দেখ, আমার কাছে কোনো উপায় নেই এছাড়া। আর তুই এটাকে বাজেভাবে নিচ্ছিস কেন? আমরা এটাকে ডাক্তারের মতো করে দেখব। যেভাবে স্বামী স্ত্রীর মধ্যে হয় আমরা ওভাবে করব না। আমাদের মধ্যে কিছু নিয়ম পালন করব। যেমন, আমি কখনোই তোর সামনে পুরোপুরি অনাবৃত হব না। যতটুকু দরকার কাজটা সম্পূর্ণ করার জন্য ততটুকুই করব। আর তুই এখন পুরোপুরি ভালোবাসার মাঝে আছিস, তোকে বেশি কিছু করতে হবে না। আমার নাক মুখ লাল হয়ে গিয়েছে এসব শুনে। এদিকে মা বলেই চলেছে, কেউ জানবে না। আমি একবার বাচ্চা নিলে আমাদেরকে আর কিছু করতে হবে না। তোর মাকে যদি তুই সত্যি ভালোবাসিস, তোকে এই পরীক্ষা দিতেই হবে। আমার মার কথা শুনে কেমন কেমন লাগছিল। আমার মন না মানল, প্রেম অন্যরকম সিগন্যাল দিচ্ছে। মা হয়তো আমার হাব ভাব বুঝে ফেলেছে। মা বলল, দেখ, তোর বাবা 3 দিন পরেই চলে আসবে। এর মাঝেই আমাদের কাজটা শুরু করে দিতে হবে। আমি মার দিকে এই প্রথম অন্য দৃষ্টিতে তাকালাম। মা সতীর একটা সুন্দর গোলাপি ফুলের কাজ করা সালোয়ার, হাঁটু পর্যন্ত লম্বা পড়ে আছে। মা আমাকে এভাবে তাকাতে দেখেই এক চিলটি হাসি দিয়ে রাতে তার রুমে ঘুমাতে আসতে বলল। আমি মাথা নিচু করেছিলাম লজ্জায়। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। কি করব? আমার পরহেজগার মা এসব কথা বলল, তাতে আমার ঘুম হারাম। আমি রাতে মায়ের রুমে উকি দিতেই দেখি মা বিছানায় শুয়ে বই পড়ছে, কোনো একটা ধর্মীয়। মা আমার দিকে তাকিয়ে বলল, দেখ, আমরা যা করছি তা মহাপাপ এবং নিষিদ্ধ সমাজের চোখে। কিন্তু যে পরিস্থিতিতে আমি আছি তাতে অনেক চিন্তা করে দেখেছি এবং সৃষ্টিকর্তার কাছে অনেকবার মাপ চেয়ে নিয়েছি। তিনি হয়তো বুঝবেন এই আশায়। আমাদের লক্ষ্য এখানে খারাপ কিছু নয়। আমাকে মা হাত ধরে পাশে বসালেন বিছানায়। তুই যদি এই সাহায্য না করিস তাহলে আমার কেউ নেই বাবা। আমি বললাম, তোমার যদি এটাই ভালো সিদ্ধান্ত মনে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। মা একটু হেসে বললেন, রুমের লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালাতে ততক্ষণ মা বিছানায় শুয়ে পড়ল। মা যতটা সম্ভব রেখে বিষয়টা সরাতে যাচ্ছেন বুঝলাম। আমি ডিম লাইটের আলোয় বিছানার সামনে দাঁড়িয়ে। মা বলল, যেভাবে যেভাবে বলছি এভাবে আমার কথা মতো কাজ কর, তাহলেই হয়ে যাবে। আমি বললাম, মা যেভাবে যেভাবে বলল আমি সেই রকমভাবে করলাম। কিছুক্ষণ পর মা আবার বললেন, আরও যেই কয়বার পারা যায় করে দিতে হবে। এই 3 দিনে তুই রেস্ট নে, আবার রেডি করে নেব তোকে। এই বলে আমার কপালে হাত বুলিয়ে দিয়ে চুলে বিলি কাটতে লাগলো মা। এরপর রাতে আরও একবার মা আমার কাছে আসলো। এরপর আমি আমার রুমে চলে আসি। সকালে উঠে নাস্তার টেবিলে নাস্তা দিয়ে মা আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলল, কারণ আমাদের এই 2 দিনে যতবার সম্ভব কাজ করে নিতে হবে। মা সুন্দর একটা সুতি নীল শাড়ি পরেছে। সকালে গোসলের পরে মাকে একেবারে বলিউড নায়িকাদের মতো দেখাচ্ছে। আমি নাস্তা সেরে মার কাছে আসলাম। এভাবে কেটে গেল 3 দিন। বাবারা বাসা আসতেই আমরা পুরো নর্মাল হয়ে গেছি। এর 2 সপ্তাহ পরই খুশির সংবাদ এলো যে মা অন্তঃসত্ত্বা। বাসায় খুশির জোয়ার এসে গিয়েছিল। সবাই খুশি, বিশেষ করে বাবার মুখে হাসি দেখার মতো ছিল। এরপর থেকে বাসায় কেউ না থাকলে বা যখনই সুযোগ পেতাম মন ভরে মায়ের কাছে যেতাম। মায়ের প্রথম সন্তান মেয়ে হয়েছিল। আবার গত বছর মাকে আরেকবার বাচ্চা উপহার দিয়েছিলাম। বেশ সুখেই আছি আমার পরিবার নিয়ে। ধন্যবাদ।